প্রথম বৈঠকে নতুন মন্ত্রিপরিষদ, দুর্নীতি কমানোর প্রত্যয় মন্ত্রী উপমন্ত্রীদের। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে জামায়াত আমির। জুলাই সনদ নিয়ে গড়িমসিতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ওবায়দুল কাদেরের মামলায় হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেয়ার নির্দেশ। জয় পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রসিকিউশনের। আমন্ত্রণ। চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসী। বৈঠকে বসেছেন নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে বৈঠক। মতবিনিময় করছেন সচিবদের সাথেও। সন্ধ্যা 6:30টায় ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। এর আগে সকালে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দেন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সাথে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, বিএনপি সরকার গণতন্ত্রের পথেই চলবে। সেই সাথে নিজ নিজ মন্ত্রণালয়ের দুর্নীতি কমিয়ে হয়রানি মুক্ত নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিতের প্রত্যয় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে চাই। বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, but we will immediately try to go for that. যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। তো এগুলির মোকাবিলা করা হবে আস্তে আস্তে। আমি চেষ্টা করব যে আসলে যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে, এগুলোকে ক্লিন করে নব উদ্যমে নতুন তৈরি করা, যে স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতে ভালো একটি বাংলাদেশ করতে। এক ধ্বংসস্তূপের দ্বারাই আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আমরা পারবো এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব। এক্সপোর্টের একটা মাত্র পণ্য পুরো রপ্তানি সিন্ডিকেট ভেঙে দেবো। কোনো সিন্ডিকেট যদি কেউ করে আত্মতৃপ্তি পায়, আমি তো বিয়ন্ড মাই মিনিস্ট্রি আমি যেতে পারবো না। কেউ যদি ঘরে বসে কোনো সিন্ডিকেট করতে, লেট দেম ডু ইট, বাট দ্যাট সিন্ডিকেট or formation of the syndicate shall never affect or shall never make any adverse effect in running of the ministry. আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। এখন আমার কাছে রোজা আর ইরিগেশন, এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। ঘোষিত যে আগামী দিনের রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী যদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সাজিয়ে নিয়ে চলতে হয়, তাহলে আমাদের কিন্তু অনেক অনেক পুরনো চিন্তাকে খুব কনসাসলি কিন্তু ঝেড়ে ফেলতে হবে। সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, বৈঠকটি ঠিক কখন শুরু হয়েছে? আজকে যেহেতু প্রথম বৈঠক, আলোচ্য সূচিতে কিছু আছে কিনা বা আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। সুস্মিতা, নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ, এবং এই প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেলা 12:40 দিকে সচিবালয়ে এসে পৌঁছান এবং সচিবালয়ে তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন। পরবর্তীতে দুপুর 3টার দিকে এই মন্ত্রিসভার যে বৈঠক, সেই মন্ত্রিসভার বৈঠকটি শুরু হয়েছে। যেহেতু আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সেহেতু সব মন্ত্রীদেরকে নিয়েই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বসেছেন এবং সামনের দিনে যে তার আগামীর পরিকল্পনা, সে পরিকল্পনাগুলো তো নিশ্চয়ই তার দলের নেতাকর্মী এবং মন্ত্রীরা
যারা জানেন সে বিষয়টাগুলো পুনরায় স্মরণ করিয়ে দেয়া, সেটি আমরা ধারণা করে নিচ্ছি, সেরকমটি আমরা জানতে পেরেছি। এবং দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথাই তিনি সেই মন্ত্রিসভার সদস্যদের সামনে ফের উচ্চারণ করবেন, তাদেরকে স্মরণ করিয়ে দেবেন, এরকমটি আমরা ধারণা করছি। আপনি জানেন তারেক রহমান যিনি যখন লন্ডন থেকে দেশে পৌঁছালেন তখনই তিনি কিন্তু বলেছিলেন তার একটি প্ল্যান রয়েছে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পরিকল্পনা বাস্তবায়নের দিক নির্দেশনায় তিনি কিন্তু তার মন্ত্রিসভার সদস্যদের আজকের এই ক্যাবিনেট বৈঠকে তিনি দেবেন। এবং পরবর্তীতে এই মন্ত্রিসভার বৈঠকটি শেষ হওয়ার পরপরই, যেটি বিকেল 4টা, কিছুক্ষণ আগে 4টা বেজেছে, 4টার সময় বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন সেই সমস্ত সচিবদের সাথে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারেক রহমান তার কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব তারা এই যে আমার পেছনে যে ভবনটি দেখতে পাওয়া যাচ্ছে, যেটি সচিবালয়ের 1 নম্বর বিল্ডিং বলা হয়, এখানেই প্রধানমন্ত্রীর অফিস, সেই অফিসে আসলে সচিবগণ তারা প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এবং সচিবদের সাথে তারেক রহমানের বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে সরকারের যে সমস্ত নীতি এবং উদ্যোগ রয়েছে সেগুলো কিন্তু আমলা এবং মাঠ প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হয় এবং এই সচিবদের সাথে যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে তাদেরকে নির্দেশনাগুলো দেবেন যে তিনি কী ধরনের কাজ প্রত্যাশা করছেন, কতটা দ্রুততার সাথে জনবান্ধব সেবা দেওয়া যায়, সেই সব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনা দেবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং আরেকটি বিষয়, আজকে কিন্তু বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তারা কিন্তু নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন এবং দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে তারা মত বিনিময় করেছেন এবং প্রথম দিনেই তারা কিন্তু একটি জানিয়ে দিয়েছেন যে তারা কিভাবে আগামী দিনগুলোকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান সেই বিষয়ে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের একটি ধারণা দিয়েছেন। এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের তাদের কিন্তু বরণ করে নিয়েছেন। মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা আমাদের সাথে, বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং মোটা দাগে যদি আমি বলতে যাই, সব মন্ত্রী প্রতিমন্ত্রীর কথার মধ্যে আমরা একটি সুর লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে যে 5 আগস্টের এই পরে যে নতুন জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, গণতন্ত্রকে ভিত্তি করে, গণতন্ত্রকে সাথে রেখে সেই ভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু এই কথাটি জানিয়েছেন। একই সাথে তারা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ করেছেন যে দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কিভাবে জনবান্ধব সেবা নিশ্চিত, মানুষের জন্য সেবা নিশ্চিত করা যায়, দুর্ভোগ কমানো যায়, ভোগান্তি কমানো যায়, সেই বিষয়টি মাথায় রেখেই তারা আসলে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান। এই প্রত্যয়ের কথায় তারা কিন্তু জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা এবং এক্ষেত্রে সবার সহযোগিতা। শিশির, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে তারেক রহমান মন্ত্রী পরিষদের মন্ত্রীদের সাথে প্রথমবারের মতো বৈঠক করছেন, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। এর আগে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন বইয়ে সই করে বৃক্ষরোপণ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্যরা জানান জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করবে এ সরকার। নতুন সরকারের প্রথম কর্মদিবস। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী পরিষদের সদস্যরা। বেলা 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। সে সময় রাষ্ট্রীয় সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। লেখেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার। সে প্রত্যাশা পূরণে কাজ শুরু হয়েছে। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে তো বাদ দেওয়া যাবে না। এখানে যারাই দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। পরে মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে যান তারেক রহমান।
শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তিনি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের কারণেই 26-এর নির্বাচন। এর চেতনা বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখতে হবে সবাইকে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরদিনই রাজধানীর মিরপুরের 60 ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান প্রায় ঘণ্টাখানেক নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন জামায়াত আমির। এ সময় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর শফিকুর রহমান। শহীদদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে জামায়াত। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে ভূমিকা রাখারও তাগিদ দেন সংসদের বিরোধী দলীয় এই নেতা। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা দুঃশাসনের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতা নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে থেমে নেই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কাজ। বুধবার সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। জানায়, বহির্বিশ্বের কাছে হত্যাযজ্ঞের তথ্য মুছতেই সে সময় ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশ দেন জয় ও পলক। পরে ট্রাইব্যুনাল 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দেন। আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। তবে পলকের আইনজীবী বলছেন, জয় পলকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। জুনায়েদ আহমেদ পলকের সব সময় ইন্টারনেট বন্ধ নয়, বরং ইন্টারনেট পুনরায় চালু করার জন্য ওনার চেষ্টা অব্যাহত ছিল। আমাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি, মাননীয় ট্রাইব্যুনাল রিভিউ আবেদনটি বিবেচনা করে অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এদিকে ওবায়দুল কাদের, পরশ, নিখিল, সাদ্দাম ও ইনানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় দেয়া সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র তুলে ধরেছিলেন হাদি। তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে ট্রাইব্যুনালে তার পক্ষে যেহেতু জবানবন্দি দেওয়া আর সম্ভব নয়, আমাদের আইনের 19 ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন। সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে 104 জনকে গুম ও হত্যার মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। দেখছেন চ্যানেল 24। কারওয়ান বাজারে রাজধানী কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ভবনে চলছে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী আলো। সকালের উদ্বোধন করা হয় বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমানের ব্যতিক্রমী শিল্পকর্মে। একদল উগ্রবাদীর হামলায় প্রথম আলো ভবনে লুটপাট, অগ্নিসংযোগের স্মৃতি ও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ফুটিয়ে তোলা হয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়। একদিকে আগুন জ্বলছে, আরেকদিকে চলছে লুটপাট। বিদ্বেষপরায়ণ একদল উগ্র মানুষের তাণ্ডবে বশীভূত ভবনটি জেগে উঠেছে সাহস আর শিল্পীর প্রতিবাদী আলোর উদ্ভাসে, যেখানে উদ্বোধন করা হয় আলো নামে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর। পোড়া বই, কয়লা হওয়া দ্রব্যাদি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকার শক্তির বিভৎস আর ঘুরে দাঁড়ানোর শক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি AK আজাদ সহ গণ্যমান্য ব্যক্তিরা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা যদি আমরা, তাহলে যে কোনো অপশক্তি হোক না কেন, যে কোনো শক্তি হোক না কেন, আমাদের পরে পুনরায় আঘাত করার ব্যাপারে চিন্তা করবে এবং আমরা প্রতিঘাত দিব। এইরকমভাবে আমরা তৈরি হব। দুঃস্মৃতি স্মরণ করেন প্রথম আলো সম্পাদক, কর্মী ও প্রদর্শনীতে আসা দর্শকরা। এখানে আমরা যারা এসেছি প্রদর্শনীতে, মনে হচ্ছে সেটা অনুভব করতে পারছি, সেটা ছুঁতে পারছি এবং তাদের কষ্টগুলো সৃষ্টি পুড়ে যাওয়ার যে কষ্ট, সেটা আমি ঘ্রাণ নিতে পারছি। ধ্বংস থেকে নতুন করে জীবন, ধ্বংস থেকে নতুন করে প্রথম আলো জেগে উঠছে। ধ্বংস থেকে প্রথম আলো সামনে এগিয়ে যাবে, সংবাদপত্র এগিয়ে যাবে, বাংলাদেশের গণমাধ্যমে এগিয়ে যাবে। এটাই হলো কথা, চিন্তা, ভাবনাটুকু। এই শিল্পকর্মের শিল্পী মাহবুবুর রহমান বলছেন, ধ্বংসস্তূপ যে সবসময় নেতিবাচক বার্তা দেয় তা নয়, ইতিবাচকও বার্তা দেয়। ধ্বংসস্তূপের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাণের সঞ্চালন, তারপরে দেখবেন যে আপনি গ্রিনারিতে ট্রান্সফর্ম হচ্ছে একটা ডার্ক স্পেস। তো এরকম একটা পজিটিভ ভাইবের কথাই ভাবছি, কারণ নেগেটিভ শুনতে বা দেখতে দেখতে ভীষণ টায়ার্ড, আর ভালো লাগে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক কথা বলবেন মির্জা আব্বাস। তার অফিস থেকে বলবো, আমি তো বলতে পারবো না। আপনার অভিজ্ঞতা কি? আপনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন, সবকিছু মিলে আপনি এই আজকে থেকে যাত্রা শুরু। আমি ভাই উপদেষ্টা প্রথম বললাম তো, কিছুদিন যাক তারপর বলবো। সরি, একটু সাইড দেন, একটু সাইড দেন। আচ্ছা, গাড়িটা বের করো। আমি তো সরকার যে স্টেপগুলো নিচ্ছে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এগুলো নিয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী? আজকে কি নির্দেশনা? আজকে কোনো ভাই ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ইভিনিংয়ে চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দর্শক আপনারা জানেন যে আজকে মন্ত্রী সভার প্রথম অফিস করছেন তারা সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মীরা, আমরা চলে যাচ্ছি সেখানে।
এক বিষয় নিয়ে দুইবার কথা বলি আচ্ছা তাহলে এই আসুক একটু প্রতিমন্ত্রী আসুক আমি একটু ওয়েট করি আজকে আবার আরেক জায়গায় না এই একটু সবাই আমরা যেটা এখন সেট করে ফেলে আজকের মিটিংয়ে কি কথা হলো এই একই কথা মানুষের প্রত্যাশা পূরণে আপনারা মাঠে সততার সঙ্গে কাজ করেন। দেখি একটু আমরা দেখি। দর্শক, আজকে দেখছিলেন যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছে, সেইখানে ছিলাম আমরা। এবার অন্য প্রসঙ্গে, রমজানের ঠিক আগে বাজার উত্তপ্ত হলো লেবুর দামে। ডজন প্রতি দাম এখন শতকের ঘরে। দামের ঊর্ধ্বমুখিতার জন্য আবারও সরবরাহ সংকটে ঢাল বানালেন ব্যবসায়ীরা। অন্যান্য পণ্যের দামেও দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। সার্বিকভাবে অস্বস্তি বাড়ছে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে। রাজধানী ছাড়িয়ে দামের উত্তাপ এখন জেলা শহরেও। সারাদিন সিয়াম সাধনা শেষে পানি কিংবা শরবতে প্রাণ ফিরে আসে ধর্মপ্রাণ মুসলমানদের। তবে সেই প্রাণ এবার রমজানের আগেই ওষ্ঠাগত শরবতের অন্যতম মূল উপাদান লেবুর দামে। রমজানের ঠিক দুদিন আগে অদ্ভুতভাবে সংকট শুরু হয় লেবুর। মৌসুম নয়, তাই চাহিদা কম, রয়েছে যোগানের চাপ। এই অভিযোগ এখন লেবু ব্যবসায়ীদের মুখে। আর তাতেই হালি প্রতি লেবুর দাম মান ভেদে ছাড়িয়েছে ৮০ টাকা। অথচ সপ্তাহখানেক আগে হালি প্রতি অন্তত ৩০ টাকা কম ছিল। ১০০ লেবু ৩,০০০ টাকা দেয় না। অনেক ঘোরাঘুরির পরে তার দোকানে মাল রাখতে হইব, এই কারণে কিনতে বাধ্য। আপনার লেবু তো আছেই, মানে প্রত্যেকটা পণ্যে অ্যাভারেজে দেখা গেছে যে ২০-৩০ টাকা বেশি, যেটা মনে করেন আমরা যারা সীমিত আয় করি তাদের জন্য এই বাজারে চলাটা খুব কষ্টকর। রমজান শুরুতেই ব্যবসায়ীদের দাম বৃদ্ধির পুরনো কৌশল যেন প্রতিটি পণ্যের। বেগুন, শসা, কাঁচামরিচের দাম রমজানের ঠিক আগের দিন বেড়েছে কয়েক গুণ। আমিষের উৎস ডিম, মুরগি, গরু কিংবা খাসির দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। তেল ও চিনির দামের রয়েছে কিছুটা স্থিতিশীলতা। ডাবলি হলো ৫৫ থেকে ৬০, অ্যাঙ্কর ৫৫ থেকে ৬০, খেসারি ৯০ থেকে ১০০, চিনি ১০০ থেকে ১০৫, তেল ১৯৫ টাকা লিটার। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা জিনিসপত্রের দাম কমে খাওয়াইবো, আমরা খুশি হমু। রাজধানী ছাড়িয়ে জেলা শহরগুলোর পণ্যের দামের পরত বেশ চড়া। গোপালগঞ্জের বাজারে অস্থিরতা বেড়েছে সবজি ও ফলের। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ, রসুন, ব্রয়লার মুরগির দাম বেড়েছে অন্তত ২০ টাকা। গরুটা একটু বেশি, প্লাস হচ্ছে মুরগটাও বেশি। এছাড়া আর কাঁচামাল সহ যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সবকিছু একটু একটু বেশি। আপেল, আঙ্গুর, কমলা যেটাই নেই পার কেজিতে বেশি, ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকাও বেশি। সরবরাহ সংকটের অজুহাত না কাটানো গেলে পুরো রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল হবার কোনো সম্ভাবনাই দেখছেন না ব্যবসায়ীরা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন নুরুল হক নূর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাশাপাশি আপনার সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন, সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যর স্বাভাবিক রাখা, প্লাস হচ্ছে সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় সভা সমাবেশে যেই বিষয়গুলো বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে, সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কি করা যায়। তো সামগ্রিকভাবেই
সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে। যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টি জানার চেষ্টা করেছি যে আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ তো মিডল ইস্ট বেস। মিডল ইস্টের সাথে কিন্তু শ্রমবাজারটা ওপেনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেটা একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু মাঝখানে নানান কারণে সেটা একটা ছন্দপতন হয়েছে, বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার। সেখানে শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্ট, অঙ্গীকার বাস্তবায়নটাই প্রধান এজেন্ডা। এবং আশু যে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে সেইটা মানুষকে কতটা স্বস্তিতে রাখা যায় সব অর্থে, বাজার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ, সমস্ত দিক থেকে এটা এখন আশু প্রত্যেকের দায়িত্ব। এর পরপরই যে মানে পাশাপাশি যে কাজটা শুরু করে দিতে হবে সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গীকার দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহারে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ শুরু করা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা মূলত একটা পুরো মন্ত্রী পরিষদকে নিয়ে একটা মত বিনিময় ছিল। কোনো মন্ত্রী পরিষদের সদস্যকে যাতে কেউ ব্যবহার করে কোনো ধরনের দুর্নীতির জায়গায় কেউ আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন। এবং এই সরকার যে এবার একটা ক্লিন সরকার হওয়ার ব্যাপারে তার যে অঙ্গীকার সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করতে চান। সেটা আমরা বসেছিলাম খুবই স্বাভাবিকভাবে দেশের জরুরি পরিস্থিতি কি হতে পারে সেটা নিয়েও আমরা এই বৈঠকে কম বেশি কথা বলেছি। আলাপ আলোচনার সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকেই পরামর্শ দিয়েছেন সরকারের পক্ষ থেকে। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয় এবং ইফতারের সময়। এই তিনটা বিষয়কেই মূলত আমরা, যদিও সৌজন্য বৈঠক, কিন্তু আমাদের অগ্রাধিকার এসছে এই তিনটা বৈঠক। এইটা এই বিষয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রীবর্গরা আছেন তারা তাদের একটা কর্ম পরিকল্পনা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে ওনার কাছে হাজির করবেন এবং তারপরে আবার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। 180 দিনের একটা পরিকল্পনার কথা বলা হয়েছে, সেই পরিকল্পনাটা কি একটু বলবেন? আমাদের দলের পক্ষ থেকে আমরা যখনই 31 দফার কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামত করার জন্য, এবং এই কর্মসূচি কেবলমাত্র বিএনপিরই ছিল না, এটা গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এটার সঙ্গে যুক্ত ছিল। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত হই তাহলে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে একটা 180 দিনের কর্মসূচি আমরা গ্রহণ করব। এবং 180 দিন কেন আমরা বেছে নিয়েছি? কেননা যে কোনো লক্ষ্য, তা আশু লক্ষ্যই হোক আর দূরদর্শী লক্ষ্যই হোক, তা তো বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবসম্মত সময় দরকার। আমরা হিসাব করে দেখেছি যে জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে, খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, প্রথম দিনের মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা ছিলাম সেখানে।